जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৫। স্মৃতির আলোয় স্বামী গদাধরানন্দ। শ্রীমতী তারা সরকার। স্বামী গদাধরানন্দ নামের চেয়ে গোয়ালপাড়ার গদাধর মহারাজ নামেই আমাদের কাছে উনি বেশি পরিচিত। ওনার কথা মনে হলেই মনের পর্দায় ভেসে ওঠে এক দীর্ঘকায়, বলিষ্ঠ চেহারা, প্রশস্ত ললাট, শিব নেত্র, হাতে কাঠের কমণ্ডলু, কাঁধে ঝুলি আর মুখে স্নেহমাখা কথা। সে এক মনোহরণ ছবি। আমার বাবা জগবন্ধু মণ্ডল ডিহিবাগান কে.বি. রায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পূর্ববঙ্গ থেকে আগত অন্নদাচরণ ভট্টাচার্য ওই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি ছিলেন স্বামী শিবানন্দের শিষ্য। গদাধর মহারাজও স্বামী শিবানন্দের শিষ্য। সেই হিসাবে ওনাদের যোগাযোগ। প্রতি বৎসর গুড ফ্রাইডের অনুষ্ঠান উপলক্ষে পূজনীয় গদাধর মহারাজ ওই বিদ্যালয়ে আসতেন। পূজা পাঠ, খাওয়া দাওয়া হতো। ওই বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কয়েকজন ভক্ত সঙ্গে আমাদের মায়াপুর, হুগলি বাড়িতে আসতেন। আমার বয়স তখন ১৬-১৭ বৎসর। বাংলা ১৩৭০-৭১ সাল। এক জ্যৈষ্ঠের দুপুরে কলকাতা অথবা বেলুড় মঠ থেকে ফেরার পথে দরজায় টোকা দিয়ে পূজনীয় গদাধর মহারাজ বলছেন, মা, দুটি ভিক্ষে পাই মা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দরজা বন্ধ করে শুয়ে আছি। দরজার বাইরে থেকে ২-৩ বার ওই শব্দ শুনে উঠে দেখি মহারাজ। এক মুখ দাড়ি, গ্রীষ্মের রৌদ্রে ক্লান্ত শরীর। সঙ্গে সঙ্গে স্নান, খাওয়া দাওয়া করলেন। সেদিন রাত্রি যাপন করে পরদিন ক্ষৌরকর্ম সেরে স্নানাহার করে গোয়ালপাড়া আশ্রমে ফিরেছিলেন। একবার বাবা স্কুলে গুড ফ্রাইডের অনুষ্ঠানে যথাসময়ে যেতে পারেননি। আমার ছোট বোন কল্যাণীর খুব জ্বর হয়েছিল। এরকম জ্বরে প্রতি মাসেই ভুগত। তখন তার বয়স ২.৫ বৎসর। কোনো প্রকার চিকিৎসাতেও কিছু হচ্ছিল না। বাবা সেই কারণেই ঠিক সময়ে যেতে পারেননি। পূজনীয় মহারাজ সকলের কাছে জানতে চেয়েছেন জগবন্ধু কেন আসেনি। অনুষ্ঠান শেষের সময় বাবা উপস্থিত হয়ে মহারাজকে সব কথা বলেছেন। গোয়ালপাড়া ফেরার পথে বাবার সঙ্গে মহারাজ এবং কয়েকজন ভক্ত আমাদের বাড়িতে এলেন। সব দেখে শুনে মহারাজ বললেন, তোমার মেয়েকে ঘরের মধ্যে ছোট তক্তাপোশের উপর কম্বল দিয়ে বসিয়ে দাও। তোমরা সবাই ঘর থেকে চলে যাও। সেই মতো ভক্তরা এবং বাড়ির লোক সকলে বাইরে অপেক্ষা করতে লাগল। বেশ কিছুক্ষণ পর মহারাজ ঘর থেকে বেরিয়ে এলেন। আশ্চর্যের বিষয়, তারপর থেকে সেই জ্বরে বোনকে কোনো দিন ভুগতে হয়নি। একবার বাবার সঙ্গে আমি গোয়ালপাড়া আশ্রমে যাচ্ছি। বাবার ইচ্ছা কামারপুকুর মঠে প্রণাম করে যাব। সেই মতো কামারপুকুরে নেমে ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছি। লাহাবাজারে বাবা লক্ষ্য করলেন
একটা 5 কেজি কাতলা মাছ বিক্রির জন্য একজন খদ্দের খুঁজছেন। বাবা সেই মাছটি গোয়ালপাড়া আশ্রমে নিয়ে যাবার জন্য কিনে নিলেন। মাছের গায়ে ধুলাবালি লেগেছিল বলে আমি সেটি কামারপুকুর মঠে যেতে ডান দিকের পুকুরে বটতলার ঘাটে ধুয়ে আনলুম। সঙ্গে কোনো ব্যাগ ছিল না, তাই মুখ ও কানকোর ভেতর দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিয়ে বাসে করে দুপুরবেলায় গোয়ালপাড়া আশ্রমে পৌঁছালুম। এত বড় মাছ দেখে মহারাজ এবং আশ্রমের সকলে খুব আনন্দ পেয়েছিলেন। মুথাডাঙ্গার চারুপালের মেয়ে রেণুপাল খুবই ভক্তিমতী মহিলা, বিয়ে থা করেননি। কামারপুকুর, জয়রামবাটি এবং বিভিন্ন আশ্রমে ঘুরে বেড়ান। পূজনীয় মহারাজ মাঝে মাঝে ওনাদের বাড়িতে যেতেন, ওখান থেকে আমাদের বাড়ি আসতেন। এসে বলতেন, বাবা কি টান তোমার, তাই আসতে হলো। দুর্ভাগ্যবশত বাবা একবার দুর্ঘটনায় গুরুতর আহত হন। মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন মহাশয়ের বিশেষ সহায়তায় কলকাতার মেডিকেল কলেজে দীর্ঘদিন ভর্তি ছিলেন। সেই সময় পূজ্যপাদ মহারাজ মন্মথ বাবুকে, স্বামী নিঃসঙ্গানন্দের ভাই, সঙ্গে নিয়ে আমাদের বাড়ি এসেছিলেন। বাবার খোঁজখবর নেবার পর মন্মথবাবু বললেন, মহারাজ জগবন্ধুর মেয়েদের আশীর্বাদ করুন। মহারাজ বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি জগবন্ধুর মেয়েদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি। পরে বাবা বলতেন, দেখ কত বড় কথা, তোদের জন্য ঠাকুরের কাছে কে প্রার্থনা করেন। তখন বিশেষ কিছু বুঝতাম না, এখন বুঝি বাবার সেই সময়কার শারীরিক দুর্বলতা, আর্থিক অনটনে 5টি মেয়ে নিয়ে কি অসহায় করুণ অবস্থা। আমি মনে প্রাণে বিশ্বাস করি পূজনীয় মহারাজের কৃপায় আমরা সকলেই যোগ্য পাত্রে সমর্পিত হয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করছি। একবার জিপ গাড়ি করে গোয়ালপাড়া থেকে জয়রামবাটি আসা হচ্ছে। রাঁচির ডিএম প্রশান্তবাবু, তাঁর শালিকা অধ্যাপিকা ঝর্ণা দেবী, জিপটার অনাথ রায়, বাবা এবং আমি সঙ্গী। এছাড়াও 2-1 ভক্ত ছিলেন। সবাই গাড়িতে ওঠার পর শেষে মহারাজ উঠছেন সামনের সিটে। দীর্ঘকায় মহারাজের ভারী শরীর, দরজা দিতে অসুবিধা হচ্ছিল। মহারাজ বললেন, নাও নাও, যদি হও সুজন, তেঁতুল পাতায় 9 জন। গাড়ি ছাড়ল। প্রশান্তবাবু গান ধরলেন, গদাধর মোদের মাতা পিতা, গদাধর মোদের বন্ধু, গদাধর মোদের ভাই ভগ্নী, গদাধর করুণা সিন্ধু। আমরা সকলেই হাততালি দিয়ে গান গাইতে গাইতে জয়রামবাটি পৌঁছালাম। সে কি আনন্দ! এই আনন্দ ভুলবার নয়। এরপর বাবা মায়ের সঙ্গে 5-6 বার গোয়ালপাড়া আশ্রমে গিয়েছি। পয়লা বৈশাখ অবশ্যই, তাছাড়া অন্য সময়েও। তখন আশ্রমে মায়ের মন্দির সংলগ্ন উত্তর দিকের 2টি ঘর, যা আজও আছে, সামনে একটি রান্নাঘর এবং একটি 1.5 তলা টিনের ঘর ছিল। স্বামী কেশবানন্দের সমাধি ছিল বর্তমান পুকুর ঘাটের ডান দিকে। আমরা থাকতুম মঠের গেটের উল্টো দিকের একটি ঘরে। 2 কামরার পাকা ঘরটি স্বামী গদাধরানন্দজি তৈরি করিয়েছিলেন। বর্তমানে সেটি নেই। তখন মঠে ব্রহ্মচারী শিব মহারাজ ছিলেন, খুব ভালো মানুষ। মহারাজের অনুপস্থিতিতে তিনি সব কাজকর্ম দেখাশোনা করতেন। বর্তমানে গোয়ালপাড়া আশ্রমের ডাইনিং হলটি যেখানে, সেই জায়গাটি তখন মঠের ছিল না। ওইখানে একটি বসত বাড়ি ছিল। ওই বাড়িরই একটি ছেলে, নাম পরেশ ওরফে বাটুল, প্রায়ই মঠে আসা যাওয়া করত। মহারাজও ছেলেটিকে খুব ভালোবাসতেন। ছেলেটি পরে প্রাথমিক শিক্ষকের চাকরি পায়। পরবর্তীকালে ওই ছেলেটির আচার আচরণ মহারাজের কাছে সন্দেহজনক হয়ে ওঠে।
একদিন পরেশ এক গ্লাস শরবত দিতে গেলে মহারাজ বলেছিলেন, এটা তুই খেতে পারবি? মহারাজ শরবত গ্রহণ করলেন না। ওই সময় থেকে মহারাজও একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন কিছুদিন মহারাজ জয়রামবাটিতে থাকতেন। বাবার নির্দেশে সে সময় একবার আমি এক ছড়া কলা নিয়ে জয়রামবাটিতে দেখা করতে গিয়েছিলুম। একজন মারফত খবর দিলুম। মহারাজ এসে বললেন, ও তুমি এসেছ, দাও, বলে কলাগুলি নিলেন। আর বেশি কথা বললেন না। গোয়ালপাড়া গেলে পূজনীয় গদাধর মহারাজ প্রায়ই জগদম্বা আশ্রমে যেতে বলতেন। মহারাজ বলতেন, দেখো তো, ওনার কত বয়স হয়েছে, কিন্তু উনি ভ্রুক্ষেপই করেন না, একা একাই থাকেন। আসলে স্বামী কেশবানন্দ মহারাজের পূর্বাশ্রমের এক নিকট আত্মীয়া ওখানে থাকতেন। তার নাম ছিল নন্দরানী দেবী। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত খোঁজ খবর নিতেন। আমাকে খুব ভালোবাসতেন। উনি বলেছিলেন, পরে আসবি, তোকে একটা জিনিস দেবো। দুর্ভাগ্যবশত পরে আর আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি। এরপর 1970 খ্রিস্টাব্দে আমার বিয়ে হবার পর পূজনীয় মহারাজের সঙ্গে সেরকম যোগাযোগ ছিল না। শুনেছিলাম ওনাকে কুকুরে কামড়ায়। উনি রাঁচি যান এবং সেখানেই ওনার শরীর যায়। পূজ্যপাদ মহারাজের পূত সান্নিধ্য আমাদের পারিবারিক জীবনে এক পরম প্রাপ্তি। তখন আমার বাবার আর্থিক অসচ্ছলতা, সাংসারিক বিপর্যয়, আকস্মিক বিপদ, এইসব মিলিয়ে টালটামাল অবস্থা। গদাধর মহারাজ বলতেন, আহা, জগবন্ধু তো খুব ভালো মানুষ, কিন্তু পূর্বজন্মের কর্মফল খুব প্রখর। যাই হোক, আমি বিশ্বাস করি মহারাজের আশীর্বাদে এবং ঠাকুর মা স্বামীজির কৃপায় সাংসারিক দায় দায়িত্ব থেকে বাবা সসম্মানে উত্তীর্ণ হতে পেরেছিলেন। বর্তমানে আমরা 7 ভাই বোন সকলেই ঠাকুরের আশ্রিত হিসাবে জীবন যাপন করছি। হুগলি জেলার পুখুরিয়া নিবাসী বর্তমান লেখিকার অন্তরঙ্গ স্মৃতির চারণায় ঋদ্ধ বর্তমান প্রবন্ধটি পাঠকবর্গের সেবায় অর্পিত হল। অমেয় স্মৃতিসুধা, মায়ের কথা, স্বামী বিশুদ্ধানন্দ। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে কয়েকটি কথা বলবো। তাকে কতটুকুই বা বুঝতে পেরেছি। ভগবান শঙ্করাচার্য তার গীতা ভাষ্যে লিখেছেন, অবতার পুরুষেরাও হুবহু মানুষের মতো লীলা করেন, তবে তা নিজেদের কোনো প্রয়োজন সিদ্ধির জন্য নয়। জগতের কল্যাণের জন্যই তারা মানুষের মতো আচরণ করেন। তারা নিজেদের শরীরকে পর্যন্ত লোকহিতার্থে আহুতি দিয়ে থাকেন। ঠাকুর বিনা আমন্ত্রণে কেশব সেনের কলুটলার বাড়িতে ছুটে গিয়েছিলেন। কেশব সেদিন বাড়িতে ছিলেন না। ঠাকুর পরদিন হৃদয়কে নিয়ে বেলঘরেতে তার সঙ্গে দেখা করতে গেলেন। কেশবের বাড়িতে এই যে ছোটাছুটি, এর পিছনে ঠাকুরের নিজের কোনো স্বার্থ ছিল না। ঠাকুরের যাতায়াত তাকে কিছু দেবার জন্য। কেশবের অসুখের সময় ঠাকুর সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মেনেছিলেন, যা আত্মীয় স্বজনের জন্য লোকে করে থাকে। ঠাকুর স্বামী বিবেকানন্দকে কত ভালোবাসতেন। তার অহেতুকী ভালোবাসা, সে ভালোবাসার আস্বাদ যারা পেয়েছে তাদের জীবনের ধারা বদলে গেছে। সে আস্বাদ মুখে ব্যক্ত করা যায় না। ভক্তপ্রবর গিরিশ ঘোষ আমাদের বলেছিলেন, ঠাকুর আমাকে দেবতা করে দিয়ে গেছেন। তিরস্কার বা ভৎসনার ভিতর দিয়ে নয় রে, ভালোবাসা দিয়ে। জীবনে প্রথম এই অহেতুকী ভালোবাসা আস্বাদন করেছি শ্রী মার কাছে। তার অপার স্নেহ লাভের সৌভাগ্য হয়েছে। সংসার আশ্রমে জননীর একমাত্র পুত্ররূপে আদর যত্নে পালিত হয়েছিলাম।
গর্ভধারিণীর ভালোবাসায় তখন সর্বশ্রেষ্ঠ বোধ করতাম। শ্রীমার সান্নিধ্যে এসে সে ভালোবাসা আলুনি লেগেছিল। ওম শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।